আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশে সেনাবাহিনীর শাসন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, চায়ের আড্ডাতে, ঘরে এবং বাইরে, পক্ষে এবং বিপক্ষে। যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে। যদি এই সমর্থন যে কোনো মুহূর্তে উঠে যায়, কিংবা সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই, দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী, সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব। আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, ধর্তব্যের মধ্যে পড়ে না, আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব না। শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে, জনগণ কারা রাস্তায় নামবে, কারা উল্লাস ধ্বনি দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে, সে বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না। বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি। রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয়, তখন এক ধরনের সেনা শাসন। আবার রক্ষী বাহিনীর মতো বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা প্যারামিলিটারি গ্রুপকে, তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি। কিংবা যখন র্যাব তৈরি করা হলো, অথবা যখন অপারেশন ক্লিন হার্ট বেগম জিয়ার আমলে প্রথম করা হলো, ঠিক সেই সময়টাতেও আসলে কার্যত সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডোলের আড়ালে। আমাদের দেশে সরাসরি জিয়াউর রহমানের সাহেবের এবং হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের অধীনে সেনা শাসন ছিল এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন, আসলে কার্যত সেই সময়টিকে আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি। পরবর্তীতে যখন 1/11 হলো, তখন আমরা একটা ভিন্ন ধারার, ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি। কিন্তু এখন যা কিছু হচ্ছে, এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না, 1/11 বলা যাচ্ছে না। অতীতে যেভাবে যা কিছু হয়েছে তার কোনোটিও বলা যাচ্ছে না। সবকিছু চলছে, আবার কোনো কিছু চলছে না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না। কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মব হচ্ছে, ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে, অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে। তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে এবং তারা গায়ে হাত তুলছে, তবে নিরীহ জনগণের ওপর। সত্যিকার অর্থে যারা মব সৃষ্টি করছে, সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেছে, এটি আসলে আমরা দেখিনি। আর যেভাবে আসলে রাতে অপারেশন ডেভিল হান্টের নামে যা কিছু করা হচ্ছে, এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয়। আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে, তারপর সামরিক পোশাক পরে, মাথায় টুপি পরে, বিরাট গামবুট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন, আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোনো অবস্থাতেই একজন সেনা সদস্য দৌড়ে কোনো, যাকে বলা হয় মবকে বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয়। এমনকি তাদের যে ট্রেনিং, সেটি কেবলমাত্র গুলি করার জন্য। আপনি নিজে চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে, যেটির ওজন কম করে হলেও 20 থেকে 25 কেজি, একেবারে ন্যূনতম হলেও 10-12 কেজি তো হবেই। পায়ের একটা জুতো রয়েছে, দুটো জুতোর ওজন মিনিমাম 5 কেজি হবে, এর কম হবে না। যে পোশাক রয়েছে, এটা ঢিলাঢালা পোশাক নয়, এটি পরে দৌড়ানো যায় না, ওভাবে আপনি দৌড়াতে পারবেন না।
তো সেই পোশাক পরে আছেন, মাথায় টুপি, এবং যখন মাথায় আপনার টুপি থাকে, সামরিক ক্যাপ থাকে, মাথার সঙ্গত কারণে একটু গরম থাকে। তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন, ২০-২৫ জন লোক দাঁড়িয়ে আছে, তখন আপনার মনে ৩-৪ টি ভয়। ১ম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পেছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয়, তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে, জীবনটাও চলে যেতে পারে। অথবা আপনি কতদূর পর্যন্ত দৌড়াতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য, সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয়। ২ নম্বর হলো যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে। এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে। আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড, সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতির যখন বিচার হয়, বিশ্লেষণ হয়, সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা রকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এরই মধ্যে সামাজিক মাধ্যম, দেশি বিদেশি যারা লোকজন রয়েছেন, যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনটিকে পছন্দ করছেন না, কিংবা যারা এই মুহূর্তে জামায়াত ইসলামীর শাসনটিকেও তারা চাচ্ছেন না, কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না, যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি। সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায়, তবুও তাদের কিছু আসে যায় না। তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে চাচ্ছে। ২ নম্বর হলো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, এটি আপনি তথ্য দিয়ে, ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন না। আপনি যদি বলেন যে আওয়ামী লীগ জমানাতে প্রতি মাসে কয়টি খুন হতো, ধর্ষণ হতো, আর এখন কয়টি হচ্ছে, কিংবা আওয়ামী লীগ জমানাতে আলু, পটল, পেঁয়াজের দাম কত ছিল, এখন আলু, পটল, পেঁয়াজের দাম কত, দাম তো কমে গেছে অনেক জিনিসের। এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক করতে যান, এটা একটা কি বলবো, নির্বুদ্ধিতার আপনি পরিচয় দিবেন। মূল ব্যাপার হলো যে পেঁয়াজের দাম যদি ২০০ টাকা কেজি হয়, ৭০০ টাকা কেজি হয়, এটা কোনো সমস্যা নয় যদি মানুষের ক্রয় ক্ষমতা থাকে। আর পেঁয়াজের কেজি যদি ৩০ টাকা হয়, তাহলে মাঠ পর্যায়ে পেঁয়াজের কেজি ১০ টাকা। এটি একটা অর্থনীতির জন্য অশনির সংকেত। এবং এই ৩০ টাকার পেঁয়াজ কেনার মানুষও যদি না থাকে এবং সে এই অবস্থাতে বাজারে যদি পেঁয়াজ পচে যায়, এটি একটা ভয়াবহ খেলা। দ্বিতীয়ত, বাংলাদেশের পেঁয়াজের যে উৎপাদন, এই উৎপাদন খরচ কোনো অবস্থাতেই ৬০ থেকে ৭০ টাকার কমে নয়, কোনো অবস্থাতেই কমে নয়। ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি ১০ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন, তাহলে কৃষক সেখানে কত টাকা লস করলো, এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে, এটি আপনি কিভাবে সামাল দেবেন? যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন। ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায়, যেটা স্থানীয় প্রোডাক্ট, সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে, সেগুলোর ভেজাল হচ্ছে, সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, সেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন, এই সয়াবিন তেলের মধ্যেই সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি টের পাবেন। এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে যান, তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন। কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয়, তাদের সকলেরই নাভিশ্বাস শুরু হয়ে গেছে। ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্বিষহ একটি সময় কাটাচ্ছেন, তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হলো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছেন, ওনার পক্ষে কি করা সম্ভব, মোটামুটি বাংলাদেশের যে একটা তেলাপোকা, সেটাও বুঝে গেছে যে গত ৭ মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন, আগামী ৭ বছরে তিনি আমাদের জন্য কি কি করতে পারেন, এটি এই বাংলার টিকটিকি, তেলাপোকা থেকে শুরু করে পশু পাখি, গৃহ কর্মী থেকে শুরু করে আরো অনেকে, প্রান্তিক জনগণ, একেবারে খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন, তারা সবাই এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যদি
আবার ক্ষমতায় আসে, তাহলে তারা কি করবে? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কোলাকুলি করবেন? তাদেরকে চুম্বন দেবেন? তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামাই আদর করবেন? তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন? এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম, আমরা ভারতে গিয়ে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই। ফলে বিএনপি এই সময়টাতে আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, তারপরে গায়েবী মামলা দিয়েছে, কোর্ট কাছারিতে আমাদেরকে লাথি দিয়েছে, গুঁতো দিয়েছে, আমাদের উকিলদেরকে দাঁড়াতে দেয় না, চড় দেয়, থাপ্পড় দেয়, কিল দেয়, ঘুষি দেয়, চাকরি বাকরি সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকজনদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। কাজেই আমরা সেই বিএনপিকে এখন চুমো দেব। জামাতকে তারা কি করবে? জামাতকে তারা মাথায় করে নাচবে। এরা আল্লাহর ওলির দল, টাটকা ওলির দল। এই দলের লোকজনকে যদি আমরা সম্মান না করি, আমাদের জাহান্নাম ছাড়ার কোনো গত্যন্তর নেই। কাজেই তাদেরকে সম্মান করবো। আওয়ামী লীগ এই কাজ করবে নাকি ভিন্ন কিছু করবে? তো জনগণ এই অশান্তি চাচ্ছে না। বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে, তাহলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, তাদের যারা লোকজন যে কর্মকাণ্ডগুলো করছেন, এগুলো বন্ধ হবে। তারপর শেষে যারা চাঁদা নিয়েছেন তারা চাঁদা ফেরত দিবেন, তারা সবাই জেলে যাবেন এবং বাংলাদেশ একটা যাকে বলা হয় জান্নাতের টুকরো হয়ে যাবে। এ কথা যারা বিশ্বাস করেন না তারা সেনাবাহিনীর শাসন চাচ্ছেন। সেনাবাহিনী যে খুব বেশি ভালো করবে বা ভালো করতে পারে, এটির নজির রয়েছে বহু দেশে। আবার সেনাবাহিনী যে খুব খারাপ করে সেটারও খুব নজির রয়েছে বহু দেশে। কিন্তু মানুষের চিন্তার জগৎটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একমাত্র সুসংবদ্ধ এই বাহিনীটি ছাড়া মানুষ কল্পনা করতে পারছে না, একটা বিশেষ শ্রেণী। অন্যদিকে যারা বুদ্ধিজীবী যারা লোকজন রয়েছেন, কথাবার্তা বলেন, বিশেষ করে আমাদের মতো যারা মাঝামাঝি পন্থা অবলম্বন করেন, তারা সেনাবাহিনীর শাসনকে সঙ্গত কারণেই পছন্দ করবেন না। কেন করবেন না? এখন যেভাবে মুখ ঝুলিয়ে, গাল ঝুলিয়ে যাকে ইচ্ছা তাকে গালাগাল দেওয়া যাচ্ছে, সমালোচনা করা যাচ্ছে, পত্রিকায় কলাম লেখা যাচ্ছে, তারপরে কোথাও একটা টেলিফোন করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কথা বলা যাচ্ছে, কিন্তু সেনাবাহিনীর যারা লোকজন কমান্ডে থাকবেন তারা কারো টেলিফোন ধরবেনও না, কথাও বলবেন না। ইচ্ছা মতো তারা যদি দুর্নীতি করেন, ও দুর্নীতি বন্ধ করার কোনো ক্ষমতা থাকবে না। তারা যদি ভালো কাজ করেন তাও বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। অর্থাৎ এক্সট্রিম একটা অবস্থার দিকে চলে যেতে হবে। এই যে এক্সট্রিম যে অবস্থা, এই অবস্থায় আমাদের এই সমাজের একটা বিশেষ পার্সেন্টেজ যারা সমাজে রয়েছেন লোক, তাদের অনেকের সর্বনাশ ঘটিয়ে ফেলবে। তো কাজেই এই সব মিলিয়ে নানা রকম গুজব, নানা রকম বিপত্তি, নানা রকম আপত্তি, নানা রকম আশা এবং আকাঙ্ক্ষা এই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এরই ধারাবাহিকতায় যে যেখানটা পাচ্ছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। বিপক্ষে আসলে খুব কম বলা হচ্ছে, পক্ষে বলছেন। আর এই ঘটনাটি যেন ঘটে যে যার অবস্থান থেকে দোয়া পড়ছেন, দরুদ পড়ছেন, তসবিহ পাঠ করছেন, তাহলিল পাঠ করছেন। এখন সময়ই বলে দেবে যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং দেশের শাসন ক্ষমতা আসলে সত্যিকার অর্থে কার হাতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।